অনামিকাদি, জাহ্নবীদি এসে গেছে। এই বলে জাহ্নবীর হাতটা ধরে সাধন্য। জাহ্নবী ওর মাথার চুলগুলো ধীরে ধীরে ঘেঁটে দিয়ে বলে, তুই নিচে নেমে এলি কেন? এখনো ঠিক করে সুস্থ হোসনি আর এসব হুটোপাটি করে যাচ্ছিস? মিস্টার আমাদের কথা শুনছেই না, দেখি ওর জাহ্নবীদির কথা শোনে কি না, বলে ওঠেন সুমিত্রা। অনামিকা দাঁড়িয়ে হেসে ফেলে। সুমিত্রা বলেন, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর সাধন্য এত হুটোপাটি করো না। সাধন্য জাহ্নবীর সঙ্গে ওপরের ঘরে গেল। কি হলো? ব্যস্ত হয়ে সাধন্যকে বলে উঠল জাহ্নবী। কিছু না, মাথার যন্ত্রণাটা কমে গেছিল, আবার বাড়ছে, বলে ওঠে সাধন্য। দেখো কি কাণ্ড, দাঁড়া তুই। ও সুমিত্রাদি, সুমিত্রাদি, একবার ওপরে এসো না। সুমিত্রা ব্যস্ত হয়ে ওপরে এলেন। সাধন্যর মাথার যন্ত্রণাটা বেড়েছে। দেখেছো কাণ্ড, বাড়বে না? একটা কথা শুনছে না ছেলে। দাঁড়াও, ওকে ওষুধটা দিই, তবেই রিলিফ পাবে। এই বলে সুমিত্রা সাধন্যকে ওষুধ দিয়ে খাটে শুয়ে দিয়ে বললেন, একদম চুপ করে শুয়ে থাকবে, একদম হাঁটাচলা করবে না। জাহ্নবী, ওর ওপর নজর রেখো তো। এই বলে নিচে চলে যান সুমিত্রা। সাধন্যর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেও। সাধন্য এক দৃষ্টে তাকিয়ে রইল অগোছালো চুলে ঢাকা সেই মায়াবী মুখের দিকে। কতটা স্নিগ্ধতা, শান্তি আর মিষ্টত্ব রয়েছে সেই মুখে। দিদি, তুমি না খুব ভালো। আবার সেই কথা বলে উঠল। জাহ্নবী হেসে বলল, ঠিক আছে, এখন একদম চুপ করে ঘুমিয়ে পড়, লক্ষ্মী ছেলে তো। সাধন্য আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দেয়। ফ্রেশ হয়ে জাহ্নবী বই খাতা বের করে রাখতে রাখতে ফোনের নেটটা অন করে। দেখে অর্কর একটা ভয়েস। শোন জাহ্নবী, অদিত তোর সঙ্গে কথা বলতে চায়, ও খুব রিগ্রেট ফিল করছে, ও তোকে সরি বলতে চায়, অনেক কথা আছে ওর তোর সঙ্গে, তোকে অনেক কিছু বলতে চায়। ওই ভয়েসটাও দেখলো যখন ও অদিতের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ঠিক তারপরই মেসেজটা অর্ক ওকে করে। পড়তে গেছিল বলে ফোন খোলেনিও। এরপর রাত 9:30 নাগাদ আরেকটা ভয়েস। সেখানে অর্কর গলাটা কিরকম একটা উদাস শোনাচ্ছে, কাউকে একটা বলেই যাচ্ছে, বল বল, পারবি তুই, বলে দে, বল বল, বলে দে, বল। আরেকটা কণ্ঠস্বর, অত্যন্ত নার্ভাস লাগছে সেই গলাটা, আমি পারবো না। পারবি পারবি, বল। অর্কর গলাটা উদাস, কিন্তু তার প্রাণের সখা অদিতকে একটা সাহস দিয়েই যাচ্ছে। এইবারে আবার সে ভীত কণ্ঠস্বর অদিতের। ও বলে, আমি আর কোনোদিন এরকম করব না, সরি, কোনোদিন আর ঝগড়া করব না, কথা দিচ্ছি। হয়ে গেছে, বলে ওঠে অর্ক। হ্যাঁ। এটা কিন্তু অদিত বলল, আমি না। এখানেই ভয়েসটা শেষ হয়ে যায়। হঠাৎই মোবাইল অন রাখতেই দেখল অর্ক অনলাইন হলো। ও আবার একটা ভয়েস দিল জাহ্নবীকে। কণ্ঠস্বরে এক অদ্ভুত ক্লান্তি লেগে আছে। এই ভয়েসে অর্ক অত্যন্ত শান্ত গলায় বলছে, দেখ জাহ্নবী, আমি এখন বাড়ি ঢুকছি। ওই ভয়েসটা অদিতের ছিল। ও তোর সাথে কথা বলতে চায়। ও তোকে আনব্লক করে দিয়েছে, তুইও ওকে আনব্লক কর আর ফলো করে দে। যা বলবে ঠান্ডা মাথায় শুনবি। তোদের মান অভিমানের খেলা চলছে এখন, তোরা বোঝ সেটা। শেষের এই বাক্যটা শুনে জাহ্নবী বুঝল যে অর্কর কিছু একটা হয়েছে। কিরকম মন মরা কণ্ঠস্বর। কিন্তু কেন? জাহ্নবী টাইপ করলো, মান অভিমানের খেলা নয়, আমি কথা বলতে ইচ্ছুক নই। পরের সপ্তাহে ফিজিক্স কোন চ্যাপ্টারটা স্যার পরীক্ষা নেবেন বলেছিলেন, সেটা একবার বল। অর্ক টাইপ করলো, না, তুই ওর সঙ্গে কথা বল। অদিত তোকে খুব 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 ভালোবাসে, ও সেটা তোকে নিজে মুখে বলতে পারে না। তুই পরীক্ষার কথাটা বলবি। এইবারে অর্ক আরেকটা ভয়েস দিল। তার আগে লিখলো, দাঁড়া, মা আছে, মায়ের সামনে এখন আমি মাকে শুনিয়ে শুনিয়ে বলে তোকে ভয়েসটা দিচ্ছি। জাহ্নবীর খুব হাসি পেল। এত লুকিয়ে চুরিয়ে ভয়েস দেওয়ার কি আছে? মাকে এত ভয় কেন? তারপর অর্ক সুন্দর ওর মাকে শুনিয়ে শুনিয়ে জাহ্নবীকে ভয়েসটা দিল। অনি, একটা বিষয় তো লক্ষ্য করলি, বলে ওঠে অঞ্চন। কি রে? আমরা যখন পুকুর পাড়ে বসেছিলাম, অদিত যেই অর্ককে বলল যে আমি জাহ্নবীর সঙ্গে কথা বলতে চাই, ওকে সরি বলতে চাই, অমন হাসি খুশি ছেলেটা কেমন হয়ে গেল? অনি হাসতে হাসতে বলল, ও ব্যাটা ডুবেছে, চাল চলন দেখে বুঝিস না? আর হাসিটা তখন এমন দিল যেন মনে হলো নিজের প্রেমিকাকে নিজের প্রাণের বন্ধুকে দান করে দিচ্ছে, সমস্ত মোহ মায়া ত্যাগ করে দিয়েছে। না রে ভাই, ওর কিন্তু সত্যি চোখ মুখ বদলে গেছিল। কেমন করছিল বল? মুখে কিছু বলে না বলে নিজের ফিলিংসগুলো চেপে রাখে। আর জাহ্নবী প্রতীক স্যারের কাছে ভর্তি হবার পর থেকেই অর্ক কেমন একটা ভাবে থাকছে। আর অদিত এমন করে যেন
মনে হয় জাহ্নবী ওর একার সম্পত্তি। সেটাই, ওই যে সেদিন জাহ্নবী অদিতকে রেগে গিয়ে বলল না যে আমি তোকে আমার পার্মানেন্ট বয়ফ্রেন্ড হওয়ার আইনপত্রে সই করতে বলিনি। একদিকে ঠিকই বলেছে, ও আমাকেও ছাড়ে না সন্দেহ করতে। এই বলে দুজনেই হাসলো। তারপর অঞ্জন বলল, তুই দেখলি তখন যেই অদিত বলল আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিবি ওর। অনি বলল, আবার অর্কও দেখ বলছে ওটা কি জাহ্নবী। বাপরে বাপরে ভাই, না ভাই আমি মেয়ে পটিয়ে নিয়েছি, আমাদের সুন্দরী পার্কে বসে প্রেম জমে যায়। অর্কর তো আবার এসব ভালো লাগে না, কিন্তু তুই বল, যেই অদিত বলল হ্যাঁ জাহ্নবী, তখন নিজের ফোনটা ওর হাতে কীরকম ফিল্মিভাবে তুলে দিল। তারপর আবার বলছে যে যা বলতে ইচ্ছে করছে মন খুলে বল, নিজের মনের কথাটা বলে দে। এই বলে ওর হাতে ফোন দিয়ে গাছতলায় গিয়ে দাঁড়িয়ে রইল। যেই আমি বললাম যে ও তোদের চ্যাট পড়ে ফেলবে, তখন আবার বলল হাইড করে রেখেছি, কিছু দেখতে পারবে না। সেই ভাই, এদিকে এই বুদ্ধি মাথায় আছে। যদিও বা অদিত হাইড মোড অফ করেনি, 5টা ভয়েস ভাই 10 বার তুতলেছে, ঠিক করে বলতেই পারছে না। আর অর্ক ব্যর্থ প্রেমিকের মতো একটা হিরো হিরো নায়কের ভাব নিয়ে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। সত্যি ভাই, তোর যদি জাহ্নবীর ওপর কিছু থেকে থাকে, তুই বা সেটা তোর কোনো বন্ধুকে শেয়ার করছিস না কেন? জাহ্নবীকে বললে হয়তো জাহ্নবী আর কথাই বলবে না, হয়তো নয় সত্যি বলবে না, সারা জীবনের মতো। হ্যাঁ সেটাই, ওকে বলবি না সেটা, তুই প্রেম করতে চাইছিস না ঠিক আছে, কাউকে ভালো লাগাটা তো আর দোষের নয় না। সেটাই ভাই। তারপরে আবার অদিত এসে কান্নাকাটি করছে অর্কর কাছে, মানে ভাইও কেঁদেই ফেললো। কিভাবে কাঁদে একটা, বলেছে যে ভাই আমার দ্বারা হচ্ছে না, তুই আয় আমার সঙ্গে। তখন আবার অর্ক অদিতকে জড়িয়ে ধরে মোটিভেশনাল ডায়লগ দিতে লাগলো। দুটো এসআরকে ছেড়ে, এসআরকে ডায়লগ ঝেড়ে ফোনটা ওর মুখের কাছে ধরে ভয়েস দেওয়াচ্ছে। ভাই ওর ভয়েসটা দেওয়ার পর যেই অদিত হাসি হাসি মুখ করলো, তখন অর্ক একগাল হেসে দিয়ে ব্যর্থ প্রেমিক আমাদের হিরো বাবু সাইকেল নিয়ে চলে গেল। ভাই সত্যি কি যে করছে ওরা। সেই ভাই, এটারও জাহ্নবীর কাছ থেকে মুখ ঝামটা খাওয়ার সময় এসে গেছে। 1 রাউন্ড করে আমরা সবাই খেয়ে গেছি, এবার এটার কপালেও আছে। এই বলে দুজনেই হেসে ফেলল। একদম ইচ্ছে করছে না জাহ্নবীর অদিতকে আনব্লক করতে। ভয়েসগুলো সুমিত্রা শুনে জাহ্নবীর মাথায় হাত বুলিয়ে বললেন, এত রাগ কেন তোমার, কি হয়েছে? ছেলেটা কথা বলতে চাইছে, আনব্লক করে দাও, এত রাগ ভালো না। এই বলে জাহ্নবী অনেক মনে সংকোচ নিয়ে আনব্লক করলো অদিতকে। কিছুক্ষণ পর জাহ্নবী নেট অন করতেই দেখলো অদিতের মেসেজ এসেছে, তার নোটিফিকেশান। সাধন্য জাহ্নবীর ফোনটা নিয়ে বলল, এই দাদাটা কে গো? জাহ্নবী কোনো উত্তর করতে পারল না, শুধু বলল পরে বলবো। অনামিকা সাধন্যকে ইশারা করলো ওর থেকে সরে আসার জন্য। জাহ্নবীকে এখন একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করে অনামিকাও বেরিয়ে গেল। জাহ্নবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অদিত লিখেছে সরি, আর এরকম করব না। কোনো রিপ্লাই করে না জাহ্নবী, সিন করে রেখে দেয়। আবার অদিত লেখে, কিরে কিছু তো বল, আর ঝগড়া করব না। কোনো উত্তর করে না জাহ্নবী। কিরে পুরনো কথা ভুলে যা, আমি সত্যি আর এরকম করব না, সরি, একটা কথা তো বল। জাহ্নবী এরকম চুপ করে থাকিস না প্লিজ জাহ্নবী। জাহ্নবী আর কতক্ষণ, আমি তো রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। জাহ্নবী এতটা কষ্ট কেন আমাকে দিচ্ছিস? জাহ্নবীর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। মনে মনে বলল, বাবা তোর আবার কষ্ট, তোর তো মনীষা আছে, আবার আমি কেন? আবার একটা মেসেজ, জাহ্নবী তোর একবারও কষ্ট হলো না আমার জন্য? সত্যি করে বলতো, তোর দিনের শেষে একবারও আমার কথা মনে পড়েনি? তুই কিভাবে আমাকে পুরো ভুলে গিয়ে থাকতে পারলি? 1 মাস জাহ্নবী, তুই আমার সঙ্গে একটা কথাও বলিসনি। 1 মাস 7 দিন, কম সময় নয় রে। জাহ্নবীর এখন বুকে মোচড় দিয়ে উঠল। কান্নাটা গলায় এসে দলা পাকিয়ে আটকে গেল। ও পারছে না কাঁদতে। আবার অদিত লিখল, জাহ্নবী, এই জাহ্নবী, আমি তোকে প্রমিস করছি জীবনে আর ঝগড়া করব না, পুরনো কথা ভুলে যা। আমি নতুনভাবে আসছি তো তোর কাছে, তুই কেন আমাকে ভুল বুঝছিস? জাহ্নবী, আমি তোকে এতগুলো দিন ব্লক করে দেখলাম যে তুই কিছু বলিস কি না। দিন শেষে রোজ আমি তোকে আনব্লক করে দেখেছি, একদিনও তুই আমাকে আনব্লক করিসনি। ইগোটা তবে আমার নাকি তোর? তুই প্লিজ একটা কথা বল, আর কত অপেক্ষা করব তোর রিপ্লাইয়ের? জাহ্নবী মনে মনে বলে উঠল, তোর এরকম কত রিপ্লাইয়ের অপেক্ষা আমি করেছি, এখন তুই কেন আমার কাছে আসছিস? অদিত দেখল একটা রিপ্লাই করছে না জাহ্নবী। অদিত বুঝলো যে যখন এরকমটাও দিনের পর দিন জাহ্নবীর সঙ্গে করত, তখন জাহ্নবীর কীরকম খারাপ লাগতো। অদিতের নিজেকে পাগল পাগল লাগলো।
আবার লিখল, আমি জানি অর্ক তোকে খুব ভালো রাখে, সারাটা দিন ওর সঙ্গে তোর কেটে যায়, তাই আমাকে ভুলেই গেলি। একটিবারের জন্য তোর এই অদিতকে মনে পড়ল না। আমি আশ্চর্য হয়ে গেলাম সেটা দেখে। সাধন্য ঘরে ঢুকে দেখে জাহ্নবী কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? জাহ্নবীর কাঁধে হাত রাখে সাধন্য। জাহ্নবী কান্না বন্ধ করে বলল, আমি কাঁদছি না। ওপর ওপর কয়েকটা মেসেজ পড়তে পেল সাধন্য। জাহ্নবীর দিকে তাকিয়ে বলল, তুমি একটা রিপ্লাই দাদাটাকে করেই দাও। কি ছিল ওর কথাটাতে তা বুঝতে পারল না জাহ্নবী। কবিগুরু আফ্রিকা কবিতাতে পূর্ণ বাণী হিসেবে ব্যবহার করেছেন ক্ষমা করো, সকলকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন কবিগুরু। জাহ্নবী রিপ্লাই করল, সঙ্গে সঙ্গে অদিত খাট থেকে এক লাফ মেরে লিখল, কি কথা বল, বল কিছু, এত কিছুর উত্তর শুধু জাহ্নবী লিখল, কি বলবো, আমার সব কথা শেষ। না না জাহ্নবী, কিচ্ছু শেষ হয়নি। কেন এরকম করছিস, বল না, তুই প্লিজ কথা বল। কি বলবো বল? এটাই বলবো যে আমি কোচিং ক্লাসগুলোতে না গেলে বেঁচে আছি না মরে গেছি সে খবরটুকু তুই পেতিস না? একটা মাসে যে তুই আমার সঙ্গে কথা বলিসনি তাতে আমার কীরকম লেগেছে সেটা তুই জানবার চেষ্টা পর্যন্ত করিসনি। আর তোকে কি মেসেজ করব? লম্বা লম্বা মেসেজ তো তোর পড়তে ইচ্ছে করে না। জাহ্নবী, আমি সেই কথা তো বলিনি। আর আমার প্রতিটা দিনের শেষে তোর কথা অনেকবার করে মনে পড়েছে। শুধু তোর কথা জাহ্নবী, শুধু তোর কথা। জাহ্নবীর চোখের কোণে জল জমতে লাগলো। ও লিখল, এখন ভদ্রতা করতে হবে করছিস, নইলে আমাকে নিয়ে কেন চিন্তা করবি? তোর তো চিন্তা করবার মানুষ আছে, তোর তো শুধু তাকেই মনে করা উচিত। সেখানে আবার আমি কেন? কেন? তোর কেউ নেই মনে করবার লোক? সেটা আমি তোকে কেন বলবো? তুই জেনে কি করবি? তাও ঠিক, আমায় আর কেন বলবি? তোর তো এখন সবচেয়ে ভালো পছন্দের মানুষটা তোর সঙ্গে আছে, অর্ক। আমাকে তো ভুলে যাবি? এই কথাটা লিখে অদিতেরও চোখ দিয়ে জল বেরিয়ে এলো। জাহ্নবী সত্যি বুঝতে চাইছে না ও কি বলতে চাইছে। জাহ্নবী লিখল, অর্ক সত্যি তোর মতো নয়। ও হয়তো পাশে না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। আঘাত সবাই করতে পারে, মলমটা সবাই দিতে পারে না। সবাই গড়া জিনিস ভাঙতে জানে, কিন্তু ভাঙা জিনিসকে আবার গড়তে সবাই পারে না। অদিতের আরও অভিমান হলো, আরও কান্না পেল। অর্ক কিভাবে ওর এতটা আপন হলো? আমার তোর কথা তো সারাদিন সারা রাত মনে পড়েছে। তোর একবারও মনে পড়ল না, আর তুই কষ্টও পেলি না। তুই কি আমাকে কাঁদতে দেখতে চেয়েছিলিস? আমাকে চিত্রা ভাবিস না। হ্যাঁ, চিত্রার প্রতি এখনও খুব দুর্বলতা আছে দেখছি। জাহ্নবী এই বিষয়ে আর কিছু না লিখে লেখে, তোর ক্রাশ তোকে নিশ্চয়ই মেসেজ করেনি বা তোর মেসেজে রিপ্লাই করেনি, সেই জন্য এখন আমার কথা মনে পড়েছে। মনীষা দেখবি ঠিক তোকে মেসেজ করবে, তখন আর আমাকে মেসেজ করবার প্রয়োজন পড়বে না। অদিতের আরও খারাপ লাগলো, জাহ্নবী ওকে এই মনে করে। ও আচ্ছা, তাই নাকি? তুই তাই ভাবিস? যা বলেছি ঠিক বলেছি। মনীষার সঙ্গে তোর কথা না হলে তখন তোর আমাকে মনে পড়ে, এটাই হলো কারণ। না, এই না লেখাটা দেখে অবাক হয়ে গেল জাহ্নবী। অদিত আবার লিখল, আমার তোকে এমনি মনে পড়ে, তোর কথা মনে না করে আমি থাকতে পারি না, সেটা বোঝ জাহ্নবী। কি রিপ্লাই করবে বুঝতে না পেরে ফোনটা অফ করে দেয় জাহ্নবী। অদিত ও জাহ্নবীর কোনো রিপ্লাই না পেয়ে ফোন অফ করে দেয়। জাহ্নবী কেঁদে ফেলে ফোনটা বন্ধ করে। ওদিকে অদিত, অর্ক আর জাহ্নবীর ওপর অভিমান করে কোনো রকমে চোখের জল সামলে নিয়ে বিছানায় মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়। জাহ্নবীদি, ও জাহ্নবীদি, কি গো? চোখ খুলে তাকালো। রাতের আকাশে তারা ঝিকমিক করছে। সাধন্য এসে ওকে ডাকে। জাহ্নবী বলে, কি রে, তুই ঘুমাসনি? কি করে ঘুমাই বলো? এভাবে কেউ শুয়ে থাকে বারান্দায়, চেয়ারে বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হবে না? পাগল বুড়ো একটা। এই বলে জাহ্নবী সাধন্যর চুলগুলো ঘেঁটে দেয়। অনামিকা বারান্দায় এসে বলল, তুমি মামনি অদিতের মেসেজ দেখে এরকম করছো, আর ওদিকে প্রদীপ্তা প্রেমে লেনগি খেয়ে বসে বসে এখন কান্নাকাটি শুরু করেছে। এই রাত 2:30টার সময় সুমিত্রা দি এখন ওর কাউন্সিলিং করছে। উফ বাবা, আর ভালো লাগে না। আমার হয়েছে যত জ্বালা, আর ওদিকে রশ্মির আবার প্রেম উতলে পড়ছে। আমি আর পারছি না। উল্টে আমিই বকা দিচ্ছিলাম বলে সুমিত্রা দি আমাকে ঘরে পাঠিয়ে দিল। সাধন্য হাসতে হাসতে বলল, অনামিকাদি ভীষণ রেগে গেছিল, তুমি তো মিস করলে। জাহ্নবী মাথায় হাত দিয়ে আবার চেয়ারে বসে পড়ল। এই সাধন্য, কই গেলি তুই? কিরে, তুই খাবি না? তোর ওষুধ আছে? এই বলে চিৎকার করতে লাগলো জাহ্নবী। কি মনে হলো সুমিত্রা বললেন, জাহ্নবী ও ছাদে আছে কিনা দেখতো। জাহ্নবী ছাদে গেল। সেখানকার দৃশ্য দেখেও চিৎকার করতে লাগলো। ঠিক তাই, কিন্তু এসব কি করছে ও? এই তুই বল ব্যাট নিয়ে কি করছিস? সাধন্য পেছন ঘুরে জাহ্নবীকে দেখে হাসতে হাসতে বলল, ও তুমি? না, আসলে আমার আর 3 সপ্তাহ পর ম্যাচ আছে ক্রিকেট, তাই একটু হাত পা চালাচ্ছি। হাত পায়ে মরচে ধরে গেলে আমি তো আর ক্রিকেটার হতে পারবো না। জাহ্নবী বলে উঠল, এ তুই পাগল নাকি? তুই এখনো অসুস্থ, তোর হাতে পায়ে ব্যথা, তুই পারবি না।
একজন স্পোর্টসম্যানের কাছে এগুলো কিছুই না। লক্ষ্মী সাইকেল হাই স্কুলেরই মাঠেই আমাদের ম্যাচ আছে। রবীন্দ্র বয়েজ আর বুলবুল ওন হোম হাই স্কুলের মধ্যে ম্যাচ। জাহ্নবী অবাক হয়ে বলল, ও আমাদের স্কুলের মাঠে যে ম্যাচ হচ্ছে সেখানেই তোর ম্যাচ আছে? হ্যাঁ তো, প্রথম দিন তো ফুটবল আর পরের দিনই তো ক্রিকেট, তাই প্র্যাকটিস করছি। তুই সুমিত্রাদির থেকে পারমিশন নে, আমি কিছু জানি না, বলল জাহ্নবী। খাবার টেবিলে সাধনর এসব বেবি স্পোর্টসম্যানের মতো কথা শুনে সুমিত্রার খুব হাসি পেল। উনি বললেন, ঠিক আছে, হাত পায়ে ব্যথা না থাকলে আর মাথায় যন্ত্রণা না হলে আর 2 দিন দেখি, তারপর আবার স্কুলে যেও আর প্র্যাকটিসে যেও তোমার বন্ধুর সঙ্গে। আমি আজ প্র্যাকটিসে যাব? প্লিজ না বলো না। এমনভাবে সাধন্য বলল যে সুমিত্রা না করতে পারলেন না। উনি বললেন, যেও, তবে সঙ্গে কাউকে একটা নিয়ে যেও। জাহ্নবী বলল, আমি যাই, কি বলো? সুমিত্রা, জাহ্নবী, অনামিকা সকলেই হেসে ফেলল। অনামিকা বলল, আমি তবে প্রদীপটাকে সামলানোর জন্য বাড়ি থাকি, সেটাই ভালো। ঠিক আছে, তবে ওই কথাই রইল, এই বলে সুমিত্রা চলে গেলেন। বিকেলে সাধন্যকে মাঠে দেখতে পেয়েই দীপ ওকে জড়িয়ে ধরল। ভাই, তুই কোথায় ছিলিস? কেমন আছিস? সাধন্য হাসতে হাসতে বলল, ওরে জাহ্নবীদি থাকতে এত টেনশন কিসের তোর? জাহ্নবী? কে জাহ্নবী? বলে ওঠে দীপ। সাধন্য জাহ্নবীকে আঙুল দিয়ে দেখায়। দীপ জাহ্নবীকে দেখে সাধন্যকে ফিসফিস করে বলে ওঠে, ভাই কি সুন্দর দেখতে রে, একবার তো ট্রাই নিতেই হচ্ছে। একদম না, গর্জে ওঠে সাধন্য। আচ্ছা ঠিক আছে, রেগে যাস না, দিদিটা শুনতে পাবে। তা দিদি বলে তো মনেই হচ্ছে না। ভাই, এই দিদিটাকে দেখলে তোর কিছু হয় না? বেশ একটা ঝলক ঝলক। চুপ কর তুই, দিদির সঙ্গে ট্রাই মেরে কোনো লাভ নেই। ফুল ভাইয়ের চোখে দেখে, বয়ফ্রেন্ড হতে গিয়ে ভাইটু হয়ে যাবি। আমি একদম কোনো বাদরামি মারিনি, তুইও মারবি না। আমিও তো জাহ্নবীদিকে দেখলে আর কিছু দেখতেই পাই না, সব কেমন গুলিয়ে যায়। আমি যে এই ইউনিভার্সে আছি সেটাই মনে হয় না। ও ভাই, ছেড়ে দে ওসব, বাদ দে ভাই, খেলায় ফোকাস কর। হ্যাঁ ভাই, চল, তবে আমাকে ওরকম ধমকাবি না বলছি। ধমকাবো না, তুইও দিদির দিকে তাকাবি না। বাপরে, আমি তোর দিদিকে চুরি করে নেব নাকি? মার খাবি কিন্তু। আচ্ছা চল। বেশ ভালো মতো প্র্যাকটিস চলল। ওদের প্র্যাকটিসে ঠিক 15 মিনিট পরে জাহ্নবী মাঠের চেয়ারে বসে দেখলো খুব চেনা একটা অবয়ব সেখানে এন্ট্রি নিচ্ছে। দেখে অদিত হাতে ব্যাট নিয়ে মাঠে আসছে, তার সঙ্গে অঞ্জন আরও অনেকে। অদিতের চোখ ঠিক পড়ল ওর দিকে। ও তো জাহ্নবীকে দেখে একদম উল্টো ডিরেকশনে জাহ্নবীর দিকে হাঁটতে লাগলো। জাহ্নবী চেয়ার ছেড়ে উঠে পড়ল। অঞ্জন ব্যাপার বুঝতে না পেরে বলল, এ অদি, তুই কি করছিস? তারপর দেখতে পেল জাহ্নবীকে। অঞ্জন তখন উফ বলে মাঠের মাঝে বসে পড়ল। কি দাদা, তোমার দম বেরিয়ে গেল? এই কে বললি রে? বলে উঠল অঞ্জন। 1.5 আঙুলে পুচকে ছোড়া, আবার আমার পেছনে লাগা। এই বলেই দেখে সেই বাচ্চা লোক দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে, কিন্তু তার মাথায় ব্যান্ডেজ দেখেও বলে উঠল, এ পুচকে, তোর ব্যাপার কি? কি হয়েছে মাথায়? এ কদিন মাঠেও আসিসনি? সংক্ষেপে যতটা পারলো অঞ্জনকে গল্প করলো সাধন্য। ঠিক সেই সময় মাঠে এন্ট্রি নিল অর্ক। অঞ্জন চিৎকার করে উঠল, ভগবান, কি হচ্ছে? জাহ্নবী, জাহ্নবী, প্লিজ প্লিজ শোন একবার, বলে ওঠে অদিত। জাহ্নবী চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। চোখে মুখে চাপা অভিমানটা ফুটে ওঠে। অদিতের চোখে মুখে ফুটে ওঠে অপরাধবোধ, মিনতি, আর যেটা ফুটে ওঠে সেটা জাহ্নবী কিছুতেই বুঝতে চায় না। কোনো কথা বলে না ও, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এই জাহ্নবী। জাহ্নবী পেছন ঘুরে দেখে অর্ক তাকে ডাকছে। অদিতের কথা আটকে গেল। জাহ্নবী সেদিকে গিয়ে বলল, কি রে বল। আবার অদিতের গলায় সমস্ত কান্না কষ্ট সব দলা পাকিয়ে গেল। তুই মাঠে? গেস করতো কেন? সাধন্যকে নিয়ে আই গেস। একদম। বাই দ্য ওয়ে, আর 3 উইকস তারপর তো তোদের স্কুলের মাঠে ম্যাচ। সাধন্য বলল, তুই বলিসনি তো আমাকে। আরে ক্রিকেটের নোটিশ আগে এসেছে, ফুটবলটা জানতে পারলাম। তা তুই কিসে নাম দিলি? ফুটবল? অবশ্যই, দেখবি আমার খেলা। এবারে ম্যাচটা আমাদের জিততেই হবে। হ্যাঁ রে, তোর ভাইটাও কি খেলছে? কে, অদিত? ও নয়তো কে, তোর ভাই তো, নইলে তোর সঙ্গেই তোর বিয়ে দেব। এই বলে জাহ্নবী হাসায়। অর্ক বলে, জাহ্নবী, আমার কিন্তু ওসব প্রবলেম নেই, মেয়ে হলেই চলবে। অলরেডি অদিতের জ্বলছে, ওই দেখ আমাদের দেখছে আর তোকে তো হা করে গিলছে। ও তো ক্রিকেট খেলছে, আজই তোকে মেসেজ করবে বলে ঠিক করেছিল, কিন্তু। এই বলে বেশ কায়দা করে মাথা চুলকাতে থাকলো অর্ক, আর এদিক ওদিক দেখতে লাগলো। ছাড়, আমি গেলাম, তোরা খেল, আমি প্র্যাকটিস দেখি বসে। বস তুই। অদিতের ওদেরকে কথা বলতেই দেখে অর্ধেক হয়ে গেছে। ওদিকে অঞ্জনও একবার এসে জাহ্নবীর দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেছে। জাহ্নবী এখন মধ্যমণি হয়ে মাঠে বসে আছে। কেলটু, জাহ্নবীকে একটা মেসেজ করবো রে। ওর না আজ পরীক্ষা আছে স্কুলে, ফিজিক্যাল সায়েন্সেই আছে বোধ হয়। এই সপ্তাহেই তো আমাদের 2nd ইউনিট টেস্ট কমপ্লিট হবে, আর পরের সপ্তাহেই ম্যাচ।
ফার্স্ট ইউনিটে জাহ্নবী আমাকে নোটস বানিয়ে দিয়েছিল, আমিও তখন নোটস বানিয়ে দিয়েছিলাম। আর এবারে তো আমরা দুজনেই রাগারাগি করে ব্লক করে দিয়ে কারোর সঙ্গে কোনো যোগাযোগই রাখলাম না। কিন্তু জাহ্নবী এখনও আমার ওপর রেগে আছে। নিজের জীবন থেকে আমাকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে নয় রে, দিয়েছে। তিল তিল করে কখন যে আমাকে সরিয়ে। মা তুমি? হ্যাঁ রে, স্কুলে যাবি তো পরীক্ষা দিতে, একটু পড়াটা রিভাইজ করে রে। এই বলে অদিতের মা চলে গেলেন। ওর মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে জাহ্নবীকে টুক করে একটা টেক্সট করলো অদিত। আজ তোর ফিজিক্যাল সায়েন্স এক্সাম তো, বেস্ট অফ লাক। সঙ্গে সঙ্গে অনলাইন হলো জাহ্নবী। অদিতকে টেক্সট করলো, সেম টু ইউ, ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছা। আহ্লাদে আটখানা হয়ে গেল অদিত। জাহ্নবী রিপ্লাই করেছে শেষ পর্যন্ত। ও লিখলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আগে হলে হয়তো ওয়েলকাম লিখতো, কিন্তু এবারে জাহ্নবী কিছু লিখলো না। কিছুক্ষণ মোবাইলটা খুলে রাখলো অদিত, তারপর দেখলো জাহ্নবী অফ হয়ে গেছে, হয়তো পড়ছে তাই। অদিত মোবাইল অফ করে দিয়ে পড়তে বসে গেল। জাহ্নবী ওদিকে মুখ গোমড়া করে কিছুক্ষণ বসে রইল। তারপর ফিজিক্সের কটা অঙ্ক কষতে লাগলো। মনে মনে ঠিক করলো এবারে অদিতকে আচ্ছা করে একদিন শুনিয়ে ছাড়বে। অনেক কিছু ওকে বলবার আছে। সব স্কুলে আগামীকাল পরীক্ষা শেষ। ওদিকে অর্ক আর জাহ্নবী রোজই প্রশ্নপত্র দেওয়া নেওয়া করে যাচ্ছে। পড়ার ফাঁকে অল্প দুটো একটা কথা হচ্ছে, সবই চলছে। ওদিকে অদিত কিছুই জানতে পারছে না। খালি অর্ক আর জাহ্নবীকে একসঙ্গে অনলাইন দেখলেই ওর চোখ ফেটে জল বেরিয়ে আসে। জাহ্নবী বুঝে পায় না যে অদিতের তো মনীষা আছে, তবে ওর কি ভূমিকা আছে ওর জীবনে। পরীক্ষার পর বাড়ি এসে জাহ্নবী সর্বপ্রথম অর্ককে প্রশ্নপত্রের ছবি তুলে পাঠালো। ঠিক একই সময় অর্ক ওকে প্রশ্নপত্রের ছবি সেন্ড করলো। পরের দিন পরীক্ষা শেষ হলো। জয়মা বলে জাহ্নবীকে মেসেজ করলো অদিত, কেমন পরীক্ষা হলো? মোটামুটি। তোর? ওই আর কি, ভালোই। আমারও মোটামুটি মানে ভালোই। আর কি লিখবে বুঝতে পারলো না অদিত। ব্যাট নিয়ে বেরিয়ে পড়লো মাঠের উদ্দেশ্যে। সাধন্যকে নিয়ে জাহ্নবী যাবে প্র্যাকটিসে। ওকে নিয়ে মাঠে ঢোকবার সময় একজনের সঙ্গে জোর ধাক্কা খেলো। সেই ব্যক্তি হলেন অদিত। মাঠের মাঝে দাঁড়িয়ে জাহ্নবী হাট বলে ঝাঁঝিয়ে উঠল। অদিতের মুখটা হা হয়ে গেল। দূর থেকে অর্ক দৌড়ে এলো অদিতের পাশে। সাধন্য সেকেন্ড ব্র্যাকেটের মতো ভ্রু করে বলল, দাদা তোমার নাম তো অদিত। সেদিন জাহ্নবীদের ফোনে অদিত নামেরই তো একজন মেসেজ এসেছিল। অনামিকাতে তো তাই বলল। তার মানে কি গো দাদা? এই চুপ কর তো তুই। এই বলে জাহ্নবী সাধনুর মুখটা চেপে দিয়ে মাঠের অন্য প্রান্তে চলে গেল আর নিজে গিয়ে চেয়ারে বসলো। অর্ক ফিক করে হেসে ফেলল। জাহ্নবী বসে বসে সকলের খেলা দেখতে লাগলো। অর্কটা সত্যি দারুণ খেলে ফুটবলটা, বিশেষ করে বাপাটা ওর দারুণ চলে। কিভাবে সকলকে কাটিয়ে যাচ্ছে। হঠাৎই অদিতের দিকে চোখ পড়ল ওর। না, এই ছেলেও তো ক্রিকেটটা খারাপ খেলে না। আরে অঞ্জন তো হেভি ব্যাটিং করে, একদম পাকা হাতের প্লেয়ারদের মতো। অদিতের ব্যাটিং এরও কোনো তুলনা হয় না। সাধন্যকে দেখলো জাহ্নবী, না এও তো ভালোই ব্যাটিং করে। দীপ তো দারুণ বোলিং করে। আর ওই ছেলেটাকে জাহ্নবী চেনে না। যে কটা বল ক্যাচ করেছে দারুণভাবে নিয়েছে ক্যাচগুলো। ওদিকে অর্কর খেলাটা খুব মন দিয়েও দেখছিল। এমন সময় ওর কোলে একটা বল এসে পড়ল। ছক্কা বলে চিৎকার দিল অঞ্জন। জাহ্নবী চমকে উঠে দেখল অদিত ওর দিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। ওর বুঝতে বাকি রইল না যে এটা অদিতই মেরেছে। শালা, ছক্কাটা দেখে মারবি তো? জাহ্নবীর যদি এখন লাগতো কপিল দেব নাকি সৌরভ গাঙ্গুলি, কোনটা রে তুই? সরি। অদিত জাহ্নবীর কাছে এসে বলল। জাহ্নবী কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর অঞ্জনের হাতে বলটা দিয়ে দিল। অদিতের মুখটা দেখে বেশ খারাপই লাগলো। কেমন করে তাকিয়ে আছে, দেখলেই কান্না পেয়ে যাচ্ছে। কিন্তু ও কাঁদল না। অর্ককে বলেছে যে চোখের জল অত সস্তা না। ছোট ছোট বিষয়ে কখনো কাঁদবি না, আর কোনোদিন কিছু হলে ভেঙে পড়বি না। যত কান্না পাক কষ্ট পাক, কেউ শোনবার না থাকলে আড়ালে কাঁদবি, নইলে আমি তো আছি। এই আমি তো আছি কথাটা জাহ্নবীর কানে খুব ভাসে। অর্ক সবটা দেখতে পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সব কিছুতে একটা স্মার্টনেস ঠিক বজায় রাখবেও। নিজের ইমোশনগুলো মরে গেলেও কাউকে জানতেও দেবে না, বুঝতেও দেবে না। কি রে, কি দেখছিস? বলে ওঠে অনি। কিছু না। জাহ্নবীর দিকে তাকিয়ে বলল অর্ক। অনি একবার অর্কর চোখ লক্ষ্য করে বলল, ন্যাকা, তোর চোখ কোন দিকে গিয়ে আটকে আছে তা আমি খুব ভালো দেখতে পাচ্ছি শালা। শান্ত গলায় অর্ক জাহ্নবীর দিকে তাকিয়ে বলল, শালা বল আর যাই বল, সত্যি আমি কিছু দেখছি না। এই প্রীতমা, দাঁড়িয়ে যা। কি করছিস কি? ছেলেগুলো এখন বেরোচ্ছে আর এখনই তোকে যেতে হবে? ধমকে ওঠে জাহ্নবী। ভাস্কর স্যার তাই শুনে জোর হেসে ফেললেন। স্যারের বয়স ওই সুমিত্রার মতোই হবে। স্যার বললেন, মানুষের প্রেম ভাঙার জন্য এই একটা মেয়ে আছে, নিজেও প্রেম করবে না আর অন্য কেউ চান্স দেবে না। স্যার, ভালো লাগছে না কিন্তু, বলে ওঠে জাহ্নবী। ভাস্কর স্যার হেসে ফেলেন। স্যারের এই কথা আর হাসাহাসিগুলো সহ্য করতে পারে না কেউ। মেয়েগুলোর গা জ্বলে আর ছেলেদের মন। মেয়েগুলো তো এক একটা ভাস্কর স্যারের প্রেমে হাবুডুবু খায়। কেউই তো আর ছেলে দেখে নিয়ে জন্মে, সেটাই মনে হয় জাহ্নবীর। ওরে প্রীতমা, এবারে তুই ছেলে দেখতে দেখতে অন্ধ হয়ে যাবি, বলে ওঠেন স্যার। হঠাৎই জাহ্নবীর এক বন্ধু রিমি পেছন দিকে প্রীতমাকে মারল এক ধাক্কা। এই যা।
এটা কি হলো? একটি ছেলের বুকে গিয়ে পড়ল প্রীতমা। ছেলেটির নাম ঋষি। ঋষি আর প্রীতমাকে একসঙ্গে দেখতে ভারী মিষ্টি লাগে, কিন্তু ঋষি বেশ ভালো মানুষ গোছের। প্রীতমা বেশ কয়েকবার ওর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু ও বলেনি। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে জাহ্নবী। ভাস্কর স্যার হা হয়ে যান, বলেন, ওই প্রীতমা, কি করছিস? সরে আয়। প্রীতমা লজ্জায় ঋষির বুকের মধ্যে আরও মুখ ঘষতে থাকে আর বলতে থাকে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ঋষির তো ওদিকে প্যালপিটিশন শুরু হয়ে গেছে। ও নার্ভাস হয়ে গিয়ে বলতে থাকলো, এই এই তুই আর কত রঙ্গ দেখাবি? ছাড় আমাকে, ছাড়। এই বলে ঋষি নাচানাচি শুরু করে দিল, কিন্তু প্রীতমা কিছুতেই ছাড়ে না ঋষিকে। তাই দেখে অর্ক জাহ্নবীর পাশে এসে দাঁড়ালো, হাসতে হাসতে বলল, গুরু, ঋষির কি কপাল, ওই দেখ মেয়েদের গিয়ে ঘাড়ে পড়ছে। এই প্রীতমা, কি করছিস? ছাড় ওকে। আবার স্যার বলে ওঠেন, স্যার আমাকে বাঁচান না। অসহায়ের মতো বলে ওঠে ঋষি। এবার জাহ্নবীর দিকে তাকায়ও। ওর ওই করুণ মুখ দেখে জাহ্নবী প্রীতমার ব্যাগটা পেছন দিয়ে টেনে ধরে, তারপর ওকে ছাড়িয়ে নেয়। টানতে টানতে প্রীতমাকে সেই ঘর থেকে বের করে আনে জাহ্নবী। স্যার হাসতে হাসতে অর্ক, অনি আর অদিতের দিকে তাকিয়ে বললেন, দেখেছিস ছাড়ালোটা কে? জাহ্নবী। এ মেয়ে নিজেও প্রেম করবে না, অন্য কেউ করতে দেবে না। অনি হাসতে হাসতে বলে উঠল, পুরো অ্যাডাল্ট ফিল্ম দেখলাম স্যার। অদিতেরও হাসি পাচ্ছিল, কিন্তু বেশি হাসতে পারল না। একদিকে ভাস্কর স্যার আর আরেক দিকে অর্ক। অর্ক যতই জাহ্নবীর পাশে থাকুক, ও জানে যে জাহ্নবীর স্যারের প্রতি কিছু নেই, কিন্তু তাও স্যার কথা বললে অর্কর গায়ে বেশ 29টা কাঠপিঁপড়ে একসঙ্গে কামড়ে ধরে। সত্যি পাগলি আছে মেয়েটা, কিন্তু মনটা খুব ভালো, জানিস তো। মেয়েটাকে আমার বেশ ভালো লাগে, বলে উঠলেন ভাস্কর স্যার। এটা কি হলো? 30 নম্বর কাঠপিঁপড়েটা যেন কামড়ালো অর্ককে, আর বেশিক্ষণ দাঁড়ালো না ও। ঋষি বাইরে এসে সাইকেল নিতে নিতে দেখল প্রীতমাকে ভীষণ ঝাড়ন দিচ্ছে জাহ্নবী। তাই দেখে ওর বেশি হাসি পেল। তারপর জাহ্নবীকে বলল, থ্যাংক ইউ এই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। এই বলে ফ্যাক করে হেসে চলে গেল। আমি কিন্তু ওকে দেখে নেব জাহ্নবী, আর এই রিমিকে কাল স্কুলে দেখাবো মজা। এই বলে চলে গেল প্রীতমা। জাহ্নবীও বেরিয়ে গেল কোচিং থেকে। জাহ্নবীদি, আজ ফাইনাল প্র্যাকটিস, কাল ফুটবল ম্যাচ, তারপরের দিনই আমাদের ম্যাচ। হয় স্পার নয় ওস্পার। অদিতদা হেব্বি ব্যাটিং করে, আর অঞ্জনদা তো ক্রিকেট শেখে, হেব্বি খেলে এরা। এদেরকে আমি দেখে নেব। আমি এ ম্যাচ জিতেই ছাড়ব। আমার বাবা নিজে হাতে আমাকে এই ব্যাট তুলে দিয়েছিল, সেটা কি আর আমি ভুলতে পারি? বলে ওঠে সাধন্য। জাহ্নবী সাধন্যকে বলল, বেস্ট অফ লাক সাধন্য, তুই পারবি। তুমি আমার দলে নাকি অদিত দাদার দলে? নাক লাল করে প্রশ্ন করল সাধন্য। ও চুপ করে রইল, এর উত্তর ওর জানা নেই। অনামিকা ডাকায় কাজে ব্যস্ত হয়ে পড়ল জাহ্নবী। সুমিত্রা কাল রাতে এসে ওদের সবাইকে সারপ্রাইজ দিয়েছেন। এবারে উনি দুর্গাপুজো করবেন এই সারদা ভবনে। সকলে আনন্দে চিৎকার করে উঠেছিল, সবাই ওনাকে জড়িয়ে ধরেছিল। ছেলে মেয়েদের মুখে এই হাসিটুকুই তো উনি দেখতে চেয়েছিলেন। সাধন্য রাতে পুজো হওয়ার আনন্দে ভাবছিল, আচ্ছা জাহ্নবীদিকে পুজোর সাজে নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগবে, হয়তো চোখ সরানোই যাবে না। অষ্টমীর দিন কি তবে দিদি শাড়ি পরবে? দীপ যদি দেখে তবে তো চোখই সরাতে পারবে না। এমনি তো রোজ তাকিয়ে থাকে। আর অদিতদা, তার তবে কি অবস্থা হবে? আমি তো চোখ সরাতে পারবো না। আর অর্কদা স্কুলে তো খুব অ্যাটিটিউড নিয়ে চলে, রাস্তাঘাটেও তো মেয়ে দেখলে মুখ ঘুরিয়ে নিতে দেখি। তবে জাহ্নবীদির সামনে তো পুরো উল্টো। কোথায় সে পার্সোনালিটি আর অ্যাটিটিউড? এমনিতে দাদাটার হাসিটা এত সুন্দর, এত স্মার্ট আর হ্যান্ডসাম, তাও জাহ্নবীদির তেমন কিছু লাগে না কেন? হয়তো এত সব ফিল করতে চায় না জাহ্নবীদি। নিজের দিদির সঙ্গে জাহ্নবীদির মধ্যে মিল দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন যত দেখি, না না, এসব ভাববো না। আমি ছোট হই জাহ্নবীদির থেকে, কিছু টের পেলে আমার ওপর রেগে যাবে। পুরো ভাইটু বানিয়ে রেখে দিয়েছে আমাকে। না না, আমাকে ভালো ছেলে হয়ে থাকতে হবে। আর জাহ্নবীর খুব চিত্রার কথা মনে পড়ছে। যখন চিত্রা ওকে খুব ভালোবাসতো, তখন জাহ্নবীকে ওর একটা লেখা লিখতে বলেছিল। লেখাটার নাম বেয়ারা পাখি। সেখানে ওর অদিতের ওপর থাকা সমস্ত অনুভূতিগুলো যত্ন করে লিখে রেখেছিল। সেখানে অদিতের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত আর ভালো লাগার কথাগুলো লেখা ছিল। খুব করুণ স্বরে বলেছিল জাহ্নবীকে সেই গল্পটা লিখতে। ও লেখেনি। চিত্রার হাতে লেখা ভালোবাসায় মোড়ানো ওই গল্প এবং ওর সেই অনুভূতি দিয়ে ও লিখতে পারবে না। চিত্রার মধ্যে হওয়া সেই কষ্ট ও লেখায় ফুটিয়ে তুলতে পারবে না, যত ভালোই ও লিখে থাকুক না কেন। কত ম্যাগাজিনে জাহ্নবীর লেখা বেরিয়েছে। লেখালেখি ছাড়া মেয়েটা মরেই যাবে। চিত্রার কথা রাখতে পারেনি ও চায় চিত্রা যাতে চিরকাল ওকে ভুল বোঝে। ও চিত্রার কাছে ভালো হতে চায় না, ভালো হলেই সমস্যা। মেয়েটা আরও কষ্ট পাবে। ওর ওই কষ্ট সত্যি জাহ্নবী সহ্য করতে পারে না। তা বলে চিত্রার থেকে প্রাপ্ত বর্তমান ব্যবহারগুলো জাহ্নবী আশা করেনি কোনোদিন। জাহ্নবীর ওর জন্য কান্না পায়, কিন্তু না, চিত্রাকে ও কিছুতেই তা বুঝতে দেবে না। ওর পাখি ওর কাছে নেই, পুরোটাই চিত্রার একতরফা। সেই কথাও আয়ুষের থেকে জানতে পারে।
একাকিত্ব থেকে চিত্রা অদিতের সঙ্গ চেয়েছিল, কিন্তু অদিত ওকে ভালোবাসতে পারেনি। তবে জাহ্নবীর আবার এসব প্রেম টেম একদম পোষায় না। তাও চিত্রার কষ্টটা অনুভব করবার চেষ্টা করে। ওই যে চিত্রা সুইসাইড করবার আগের দিন রাতে ওকে ফোন করেছিল, ওর গাটা শিউরে উঠেছিল। না, আর চিত্রার সঙ্গে নয়, মেয়েটা শেষে সত্যি মরে যাবে। বেঁচে থেকেও মরে যাওয়ার কষ্টটা জাহ্নবী বোঝে। কত চিঠি চিত্রা অদিতের উদ্দেশ্যে লিখেছিল, সেই সব চিঠি জাহ্নবী পড়েছে। ভাবতে ভাবতে চোখে জল চলে এলো ওর। জাহ্নবীদি, চলো প্র্যাকটিসে যাব। সাধন্যর চিৎকারে ঘোর ভাঙল ওর। ও রেডি হয়ে নিল এবং সাধন্যর সঙ্গে প্র্যাকটিস দেখতে বসলো মাঠে। আজ বেশ জোরদার প্র্যাকটিস চলছে। অর্কর পা আজ দারুণ স্পিডে এগোচ্ছে। অদিত পরপর 4-6 মেরে যাচ্ছে। জাহ্নবীর বেশ ভালোই লাগছিল। সাধন্য চালিয়ে যাচ্ছে খেলা, ওর চোখে মুখে তেজ। ওকে ম্যাচ জিততেই হবে। ওদিকে অর্ক প্র্যাকটিসের মাঝে হাঁপিয়ে গেল। একে এত কড়া রোদ, ও মাঠের মাঝে বসে পড়ল। গাছগুলো কিরকম ভাদ্র মাসে নেতিয়ে পড়েছে। তবে পুকুর পাড়ে ফুটে থাকা কাশ ফুলগুলো দেখে হাসলো অর্ক। না, সত্যি পুজো আসছে। শিউলি গাছটার তলায় জাহ্নবী বসে মনের সুখে ফুল কুড়াচ্ছে। কেমন সুন্দর শিউলির গন্ধ। মাঠটা একেবারে ম ম করছে সেই শিউলি ফুলের গন্ধে। ওদিকে লক্ষ্মী সাইকেল স্কুলের মাঠে ডেকোরেশন করা হচ্ছে। কাল টেন্ট এবং প্লেয়ারদের ওপর নজর রাখার দায়িত্ব জাহ্নবীর ওপর পড়েছে। দর্শকদের হাতে লজেন্স তুলে দিতে হবে, আর মাঠে কেউ খেলায় আহত হলে তার চিকিৎসা করবার ব্যবস্থাও করবে জাহ্নবী। এক্সাইটমেন্ট আর কি করে চেপে রাখেও। ওর সঙ্গে প্রীতমা আর রিমিও থাকবে। স্কুল কাল হাফ ডে হয়ে যারা এইসব দায়িত্বে থাকবে তারা ছাড়া সকলে বাড়ি চলে যাবে, নইলে মাঠে খেলা দেখবে। মাঠ পুরো ওপেন থাকবে সবার জন্য। রবীন্দ্র বয়েজ থাকবে আর লক্ষ্মী সাইকেল স্কুলের মেয়েরা থাকবে না, সেটা কি আর হয়? সকলে মোটামুটি থেকে যাবে। জাহ্নবীদের ড্রেস কোড হলো সাদা সালোয়ার আর সবুজ ওড়না। একটু আধটু কাজল আর টিপ পরার পারমিশন ওরা পেয়েছে। মনে খুব আনন্দ জাহ্নবীর। হঠাৎইও দেখতে পেল অর্ক মাঠের মাঝে ক্লান্ত হয়ে বসে আছে। হাতের কাছে থাকা জলের বোতলটা নিয়ে গেল জাহ্নবী। বলল, ওই অর্ক, খেয়ে নে। অর্ক বেশ অবাকই হলো, কিন্তু সেটা চোখ মুখে প্রকাশ না করে একটা স্মার্টনেস বজায় রেখে ওর সে বিখ্যাত হাসিটা হাসলো। জাহ্নবীর ওই হাসিটা দেখলে খুব হাসি পায়। ও বুঝতে পারে যে বেশি কায়দাবাজি করে ছেলেটা। তবে ওই হাসি দেখে সব মেয়েরা অজ্ঞান হয়ে যায়। জাহ্নবীর হাতটা ধরে উঠল অর্ক। তারপর বলল, কি বুঝছিস, মারাদোনা নাকি পেলে? জাহ্নবী হেসে বলল, অর্ক মানে? ঠিক বুঝতে পারলাম না অর্ক। মানে হলো অর্ক খেলছে। অর্ক অর্কর মতো খুব ভালো খেলছে। কাল দেখবো তুই রোনাল্ডো হয়ে যাস কিনা। অর্ক খুব মিষ্টি করে জাহ্নবীকে দেখে হাসতে থাকলো। ওর বেশ ভালো লাগলো ওর সঙ্গে এত কথা বলে। দূর থেকে অদিত সমস্ত কিছু দেখতে পেয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল জাহ্নবী আর অর্কর দিকে। এই যে, অমন করে দেখবার কি আছে? সুন্দরী মেয়ে দেখলে চোখ চলে যায়, তাই না? অদিত পেছন ঘুরে দেখলো সাধন্য ওকে এসব কথা বলছে। মারবো টেনে এক চর। কি বলছিস কি তুই? বলে ওঠে অদিত। যা বলেছে ঠিক বলেছি। তোমাকে আমার ভালো করে চেনা আছে। পরশু তোমাকে আমি দেখে নেব শালা। অদিতকে শালা বলল। রাগে গড় গড় করছে অদিত। তারপর জাহ্নবীকে যেই দেখলো সাধন্যর মাথায় চুল ঘেটে দিয়ে আদর করতে, অদিতের মাথাটা ঘুরে গেল। অঞ্জন পেছন দিয়ে ওকে ধরে নিয়ে বলল, কি রে, কি হলো তোর? জাহ্নবী সাধন্যকে আদর মানে আদর? ওরে, ওর ভাইয়ের বয়সী। অদিতকে ফোড়নটা কাটলো। অর্কর ওই হাসি মুখ দেখে অদিত চোয়াল শক্ত করল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কালকে আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।